বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা পূর্বসব স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 1.1-এর পার্ট 2 এর আলোচনা করব। সপ্তম শ্রেণীর বন্ধুরা তোমরা জানো, এর আগে গত সপ্তাহে আমরা 1.1-এর পর্ব 1 অর্থাৎ পার্ট 1 এর ক্লাস করেছিলাম। আজকে তারই ধারাবাহিক ক্লাস পার্ট 2 মানে পর্ব 2 এর ক্লাস করছি। আশা করি এই দুইটা ক্লাস যারা ভালো করে বাসায় ফলো করে এবং সেই অনুযায়ী আমার অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই 1.1-এর যে কোনো অঙ্কই প্রশ্নে আসুক না কেন সমাধান করতে পারবে। তো চলো দেখি আজকে অঙ্ক ক্লাসগুলো কীভাবে সাজানো আছে। আমরা দেখি পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক কী আছে। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আমি এই ব্যাপার দুইটাকে অর্থাৎ 5 এবং 6 নং প্রশ্নকে আরেকটু ক্লিয়ার করে বলতেছি। যেমন আমরা কিন্তু বর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা শিখেছি। যেমন 16 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাই 16 যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়ে যদি 17 হতো, তাহলে আমরা কি করতাম, যে তখন কি বলতাম যে এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি 16 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 17 থেকে আমরা যদি 1 বিয়োগ করি প্রাপ্ত সংখ্যাটা 16 পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তদ্রূপ আমরা যদি যোগফলের চিন্তা করি, যেমন আমরা জানি 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। যদি প্রশ্নটা আমার 23 থাকতো যে 23 সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমার 23-এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা কত, 25। তাহলে 23-এর সাথে আমাকে 2 যোগ করতে হবে। এই হচ্ছে বিয়োগ এবং যোগের মানে বেসিক যে জিনিসটা, সেটা তোমাকে আমাদের বুঝালাম। চলো দেখি এবার অঙ্কটি শুরু করা যাক। তো আমরা যদি 5 নম্বর অঙ্কটা করি, আর তোমরা জানো আমরা গুণনীয়ক প্রক্রিয়ায় বর্গমূল বের করে শিখেছি এবং ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করা শিখেছি। তো আমরা এটাকে অবশ্যই ভাগ প্রক্রিয়ায় করব, ভাগ প্রক্রিয়ায়। তো চলো ভাগ প্রক্রিয়ায় আমরা করে ফেলি। তো আমরা জানি ভাগ প্রক্রিয়া করতে হলে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় সাজাতে হয়। তাহলে আমরা 39-কে একটা জোড়া করলাম আর 46-কে একটা জোড়া। তাহলে এই 46-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কত? তাহলে আমরা জানি 46-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা 36 আর বর্গ সংখ্যা তো 6। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কি কত দাঁড়াচ্ছে, 0 1। এবং তাহলে পরবর্তী আমার জোড়া সংখ্যাটা নামবে, পরবর্তী জোড়া সংখ্যা হচ্ছে 39। তোমরা জানো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হলে বাকি সংখ্যাগুলো জোড়া জোড়া নামাতে হয়। তো এখন 6-এর আমরা দ্বিগুণ করব 12। এখন এইখানে কোন একটা সংখ্যা বসালে সেটা 1039-এর মধ্যে থাকবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে তোমরা প্রথমত তোমাদের 1 2 3 এটা দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। যখন তোমরা এই অঙ্কগুলো করে ভালো পারদর্শী হবে, তখন তোমরা খুব তাড়াতাড়ি সংখ্যাগুলো বের করতে পারবে। তো আমরা 8 দিয়ে দেখি কত হয়। 8-এর তাহলে আর এখানে যদি আমরা 8 দিই, তাহলে অবশ্যই এখানে একটা 8 দিতে হবে। তাহলে তার 8 দেওয়ার পরে এখানে সংখ্যাটাকে কি দাঁড়ালো, 128। 128-কে যদি আমরা 8 দিয়ে গুণ দিই, তাহলে প্রাপ্ত মানটা হচ্ছে 1024। এখন আমরা বিয়োগ করি, তাহলে আমাদের ভাগশেষটা কত রয়ে গেল, ভাগশেষটা রয়ে গেল 15। তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমরা এই 15-কে বিয়োগ করি, তাহলে বিয়োগফলটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা এটাই লিখবো এখানে, যে এখানে 4639-কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট আছে, 15 অবশিষ্ট আছে। সুতরাং 4639 থেকে 15 বাদ দিলে, তোমরা বাদ দিলে লিখতে পারো, প্রশ্নে বিয়োগ করলে বলা আছে, আমরা বিয়োগ করে লিখতে পারি যে 4639 থেকে 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি
প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15। এ হচ্ছে আমাদের, যদি কোনো প্রশ্নে বিয়োগ করতে বলে তার অঙ্কটা আমরা ঠিক এভাবে করব। শুধুমাত্র সংখ্যাটা যখন চেঞ্জ করব, শুধু সংখ্যাটা চেঞ্জ করে সেই প্রক্রিয়াটা আমরা করব, অর্থাৎ ভাগ প্রক্রিয়াটা করব। আদারওয়াইজ এবং যে লেখাগুলো আছে লেখাগুলো একই রকম থাকবে, সংখ্যাটা শুধু চেঞ্জ হবে। এই ছিল আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো দেখি 6 নম্বর প্রশ্নটি কি আছে। 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো যোগফল করলে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কোনো একটা সংখ্যা যোগ করতে হবে, সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। চলো শুরু করা যাক। তাহলে অঙ্ক নাম্বার 6 আমরা তাহলে 5605 জোড়ায় জোড়ায় করব। তাহলে এটাকে আমরা কি করব? ভাগ প্রক্রিয়া করব। তাহলে ভাগ প্রক্রিয়া করে 56 পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49 আর 7। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, 9 আছে 16 হবে কত হলে? 7 হলে হাত থেকে 1, তাহলে জোড়া নামবে। এখন 7 এর দ্বিগুণ বসবে 14। তো এখন এই 14 এর পাশে কোনো একটা অঙ্ক বসাবো যেন সংখ্যাটা 705-এর অতিক্রম না করে। তাহলে আমরা যদি এর পাশে 4 বসাই তাহলে হবে 144। 144 যদি 4 দিয়ে গুণ করি 576। যদি আমরা 5 বসাই তাহলে কত আসবে? এখানে যদি আমরা 5 বসাই, 5 বসাই আসবে 145। তাহলে 145কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আসবে 725। কিন্তু আমার এখানে আছে 705। সুতরাং এটাকে 5 বসানো যাবে না, 4 বসাতে হবে। তো এই সংখ্যাটা 4। তাহলে আমরা 4 দিয়ে গুণ করি, 144 গুণ 4, তার মানটা আসতেছে 576। এখন 576 যদি আমরা 705 থেকে বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 129। তার মানে এই সংখ্যাটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করতে হবে। তাহলে এখন আমাদের সেই কথা লিখতে হবে, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে গিয়ে 129 অবশিষ্ট আছে, কাজেই সংখ্যাটি আমরা একটু পাশের অঙ্কটা মুছে দিচ্ছি। কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। এইভাবে লিখবো আমরা, তখন এর বর্গমূল হবে। তার মানে 74 যোগ 1 সমান 75। আমি বুঝে দিচ্ছি। সুতরাং 75 এর বর্গ, তাহলে আমরা কি লিখবো? 75 গুণ 75। তাহলে 75কে যদি আমরা 75 দ্বারা গুণ করি, 75 গুণ 75, 5625। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 5625 বিয়োগ 5605, তার মানে 20। এই 20 যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা হয়ে যাবে। তো আমি পুরো অঙ্কটাকে আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি কিভাবে অঙ্কটা করা হয়েছে।
যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে গিয়ে 129 অবশিষ্ট আছে, কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যেহেতু ভাগশেষ আছে, এটা পূর্ণবর্গ হবে না। অতএব 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। তাহলে কিভাবে করব? এইখানে তোমরা যে ভাগফলটা পাবে সেই ভাগফলের সাথে সবসময় এক যোগ করবে। যদি এই ভাগফলের মান 25 হয়, আমরা এক যোগ করে 26 হবে। যদি এই মানে ভাগফলের মান 100 হয়, এর সাথে আমরা এক যোগ করবো, অর্থাৎ যে ভাগফলটা আসবে তার সাথে সবসময় এক যোগ করতে হবে। তাহলে কি হলো? 74 যোগ 1 75। তাহলে 75-এর বর্গ, 75-এর বর্গ হচ্ছে কি 75 গুণ 75, 5625। তাহলে এই সংখ্যাটা থেকে যদি আমাদের প্রদত্ত সংখ্যা যেটা দেওয়া ছিল বিয়োগ করি, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5625 বিয়োগ 5605, 20। তাহলে এই প্রদত্ত সংখ্যার সাথে যদি 20 যোগ করা হয়, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই ছিল 6 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি যে পাঠ্য বইয়ের দুটো উদাহরণ আছে, সেই দুটো উদাহরণকে তোমরা যদি একটু খেয়াল করো, উদাহরণ দুটো একটু ফলো করে যদি পরবর্তী অঙ্কগুলো করো, তাহলে আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। এই জন্য উদাহরণ অঙ্কগুলো অবশ্যই করতে হবে, কারণ উদাহরণ অঙ্কগুলো দেওয়া হয় এই কারণে, যদি তুমি মূল অঙ্ক করার আগে উদাহরণ অঙ্কগুলো করে আসো, তাহলে তোমার মূল অঙ্ক বুঝতে সাহায্য করবে। অর্থাৎ মূল বলতে আমি অনুশীলনী অঙ্কগুলোকে বুঝতেছি। এই জন্য যে কোনো চ্যাপ্টারে যখন করবে, উদাহরণ অঙ্কগুলো আগে করবে, ওইখান থেকে বেসিক ধারণাটা নিয়ে দেন অনুশীলনী অঙ্কগুলোকে হাত দেবে। তো এই ছিল আমাদের অনুশীলনী 1.1-এর পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। চলো দেখি সৃজনশীল প্রশ্নটি। এখন আমরা অনুশীলনীর 5 এবং 6 নং প্রশ্নের আলোকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখি সৃজনশীল প্রশ্ন। কোনো ক্যাম্পে 6,51,201 জন সৈন্য আছে। বর্গ এবং বর্গমূল কাকে বলে? খ নম্বর প্রশ্ন, উক্ত সৈন্য সংখ্যা হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে? অর্থাৎ এখানে যেই সৈন্য সংখ্যা দেওয়া আছে, তাদের ওই সৈন্য সংখ্যা থেকে কিছু সংখ্যক সৈন্যকে আমরা যদি সরিয়ে রাখি, তাহলে বাকি সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখন সৈন্যদলকে কিভাবে বর্গাকারে আমরা সাজাবো? খেয়াল করো, আমরা বর্গ জানি যে দুইটা বাহু, অর্থাৎ তাদের সন্নিহিত বাহু দুটো পরস্পর সমান হলে সেটাকে আমরা বর্গ বলি। অর্থাৎ 5 জন সৈন্যকে সাজাই, এদিকে 5 জন সৈন্যকে সাজানো যাবে, সেটাই বলছে বর্গাকারে সাজানো যাবে। এইভাবে করে যাতে কোনো সৈন্য অবশিষ্ট থাকবে না। তাহলে আমাদের যে সৈন্য সংখ্যা দেওয়া আছে সেখান থেকে কিছু সৈন্য সরিয়ে রাখতে হবে, সেই সংখ্যাটাকে বর্গাকারে সাজানো যাবে। আচ্ছা, গ নম্বরে উদ্দীপকের সৈন্য সংখ্যার সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে? অর্থাৎ এখানে কিছু বর্গাকারের সংখ্যা সাজাতে হলে আরও কিছু সৈন্য সংখ্যা প্রয়োজন। সেই সৈন্য সংখ্যা কতজন সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে, যা আমরা 5 এবং 6 নম্বর প্রশ্নের আলোকে সমাধান করব। এটা 5 নম্বর প্রশ্ন, এটা 6 নম্বর প্রশ্ন। শুধুমাত্র সংখ্যার জায়গায় এখানে শূন্য শব্দটি ব্যবহার করা হয়েছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন ছিল বর্গ এবং বর্গমূল কাকে বলে? তো বর্গ এবং বর্গমূল এই সংজ্ঞাটা আমরা আমাদের প্রথম যে ক্লাস ছিল পর্ব 1, প্রথম ক্লাসে আমরা এটা বিস্তারিতভাবে বলেছিলাম। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি আবার বলতেছি। তাহলে বর্গ এবং বর্গমূল সংখ্যা কাকে বলে? কোনো সংখ্যাকে, তোমরা সবাই লিখে নাও, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল।
যারা আমার প্রথম ক্লাসটি পেয়েছো তারা খুব ভালো করে বুঝতে পারবে, আর যারা আমাদের প্রথম ক্লাসটি পাওনি তারা অবশ্যই আমার আই বাটনে ক্লিক করো, সেখানে আমাদের প্রথম পর্বের ক্লাসটি দেওয়া আছে। আই বাটনে ক্লিক করে তুমি সেই প্রশ্নটি বা সেই পর্বের ক্লাসটি পেয়ে যাবে। আর আমার চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমরা যখন যেই ভিডিওটা আপলোড করবো সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, গুণফলের বর্গমূল। তার মানে আমরা যদি 5 ধরি, 5কে যদি 5 দিয়ে গুণ দিই তাহলে 5 5 25। তাহলে এই 25কে বলবো আমরা বর্গ, আর এই 5কে বলবো বর্গমূল। এই 5কে বলবো কার বর্গমূল? 25-এর বর্গমূল। তাহলে আমরা যদি 7কে 7 দিয়ে গুণ দিই, 7 7 49, তাহলে এই 49কে বলবো 7-এর বর্গ, আর 7কে বলবো 49-এর বর্গমূল। খুব সহজে বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের ক নম্বর প্রশ্ন, খুবই সোজা। আর এতটুকু প্রশ্ন লিখলেই তুমি খুব সহজে 2 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাহলে গণিতে কিন্তু নাম্বারকে বাড়ানো খুবই সোজা। তাহলে তোমাকে যতটুকু চাওয়া আছে ততটুকু প্রশ্ন যদি তুমি নির্ভুলভাবে লিখতে পারো তাহলে তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাচ্ছ। সুতরাং এইগুলো সম্পূর্ণ পার্টগুলোকে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। কোনো প্রশ্নের কোনো পার্টের জন্য আমরা এটাকে মানে কোনো মতে একটা লিখে দিয়ে আসলাম সেটা হবে না, তোমাকে অবশ্যই যুক্তি দিয়ে এবং নির্ভুলভাবে প্রমাণ করে আসতে হবে বা লিখে আসতে হবে। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ খ নম্বর প্রশ্নটি সমাধান করি। এখন আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করব। চলো দেখি খ নম্বর প্রশ্নটি। উক্ত শূন্য সংখ্যা হতে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে? তো আমরা ভাগ প্রক্রিয়া করব। তাহলে 6 5 1 2 0 1। আমরা ডান দিক থেকে যদি জোড়ায় জোড়ায় করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জোড়া 3টি জোড়া এখানে তৈরি হয়েছে, 3টি জোড়া তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে করে ফেলি। আমরা 65, তাহলে 65 হচ্ছে 8 8 64, তাহলে 8। আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে থাকে 1 এবং পরবর্তী জোড়া হচ্ছে 12। এখন 8-এর দ্বিগুণ নিয়ে 8 দ্বিগুণে 16। এখন আমরা এখানে কত বসাবো খেয়াল করো। আমরা এখানে যদি সর্বনিম্ন সংখ্যা 1ও বসাই তাহলে তার মান দাঁড়াচ্ছে 161, যা আমাদের এই মানের চেয়ে বড়। সুতরাং 1 বসাতে পারছি না, তাহলে অবশ্যই কত বসাবো? আমরা 0 বসাবো। এখানে একটা 0 বসাবো। তার মানে 160 কি 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাচ্ছে। এখন বিয়োগ করলে আমাদের 112ই থাকতেছে এবং পরবর্তী জোড়া নামবে কত? 0 1। এখন এই 80 ডাবল করতে হবে। 80 ডাবল কত? 160। এখন আমরা এইখানে কত বসাবো সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে তোমরা 2 3 4 একটা একটা সংখ্যা বসিয়ে দেখবে। তো আমরা যদি এখানে কত বসাই? 8 বসাই তাহলে দাঁড়াচ্ছে 1608। তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 8 বসাই, এখানে 8 না তো 6 5 1 2 0 1, সরি 8 না, তাহলে এখানে চলুক ঠিক করতে হবে। 8 না 6 6, এটা না 0 থাকবে। হ্যাঁ, আমরা যদি এখন এই 160-এর পাশে যে কোনো একটি সংখ্যা বসাবো, সংখ্যাটা বসিয়ে দেখবো যে এর কাছাকাছি বা এর অতিক্রম না করে শুধু কাছাকাছি থাকে। তো আমরা 1 2 3 4 এভাবে বসিয়ে দেখবো কত হয়। তো আমরা যদি 7 বসিয়ে দেখি তাহলে হচ্ছে 1 6 0 7, মানে 1607 গুণ 7। তাহলে 1607 গুণ 7 করলে হচ্ছে 11249। আমার এখানে আছে 11201। তাহলে অবশ্যই আমরা কত বসাতে হবে? এখানে 6 বসাতে হবে। 6 বসালে হচ্ছে কত? 9636। এখানে যদি আমরা 6 বসাই তাহলে এখানে 6 লিখবো। তাহলে 1606। তো 1606কে যদি আমরা 6 দিয়ে গুণ দিই তাহলে 9636। তাহলে আমরা এখানে লিখে ফেলি 9636। এখন 9636কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত বাড়ছে? 1565। 1565। এই তার মানে এই শূন্য সংখ্যা যদি আমরা এই শূন্য সংখ্যা থেকে বিয়োগ করে দিই বা সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দেখি আমরা একটু 6 5 1 2 0 1।
806। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি পেলাম খেয়াল করো, 1565। তাহলে আমরা লিখব যেহেতু 65121 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 1565 অবশিষ্ট আছে। সুতরাং এখানে বলা হচ্ছে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখতে হবে। আমরা লিখব সুতরাং কমপক্ষে শূন্য সরিয়ে রাখতে হবে। শূন্য সরিয়ে রাখতে হবে কত? 1565। এই তার মানে যতটুক শূন্য আমাদের অতিরিক্ত আছে তাদেরকে সরিয়ে রাখতে হবে, তাহলে বাকি শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করব। এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করব। খ এবং গ প্রশ্নের সাথে একটা চমৎকার মিল রয়েছে। তোমরা বোর্ডে খেয়াল করবে যে আমি আগের যে অঙ্কটা ছিল খ নম্বর প্রশ্নটার কিছু অংশ রেখে দিয়েছি, ওটা আমরা সরিয়ে ফেলে দেইনি। কারণ কি, এই অংশটার সাথে গ নম্বর কিছু অংশ মিল আছে, তাই এই গ নম্বর অংশটা করতে গিয়ে আমার খ নম্বর অংশটা সাহায্য নেব। খেয়াল করো, আমরা খ নম্বর অংশ এতটুকু করেছিলাম, এখন গ নম্বর অংশ জাস্ট যোগ করতে হবে। যে কথা দুটো লাইন আছে সেই দুটো লাইনকে আমরা অ্যাড করে দেবো। খেয়াল করো, আমরা তো অবশ্যই ভাগ প্রক্রিয়া বুঝেছি। যেহেতু এত এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে এত অবশিষ্ট আছে, এখান থেকে আমরা লাগবো কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয়। অতএব 65121 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। খেয়াল করে দেখবে, আমার আগের অঙ্কটা একটু খেয়াল করে দেখবে, আমি হবের পরে কিন্তু কমাও দেইনি, দাঁড়িয়েও দেইনি। সুতরাং এর পরবর্তী লাইন কিন্তু আমরা যেটা এখন লিখব হবে, তাহলে কত পেয়েছি আমরা? 806 যোগ 1 সমান সমান 807। সুতরাং 807 এর বর্গ, তার মানে 807 গুণ 807। তো 807কে যদি আমরা 807 দিয়ে গুণ করি, 807 গুণ 807, তাহলে কত দাঁড়ালো? 65,000 নয়, 6,51,249। সুতরাং এখানে কি বলছে দেখো, কতজন শূন্য যোগ দিলে শূন্যদলকে বর্গাকারে সাজানো যায়। কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে, তাহলে আমরা এখানে লিখবো সুতরাং কমপক্ষে শূন্য যোগ দিতে হবে। 651,249 বিয়োগ 651,201, অর্থাৎ মূল সংখ্যাটা বিয়োগ করে দিই 651,201, তার মানে 48। এই 48 জন শূন্য যদি আমি
আমার মূল সংখ্যা বা প্রদত্ত সংখ্যার সাথে যোগ করে দেই, তাহলে যে যোগফলটা পাবো সেটাকে পূর্ণবর্গে সাজানো যাবে। তাহলে তোমরা এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ায় হাতে কলমে যোগ করে দেখতে পারো। অর্থাৎ কী করতে হবে, তাহলে এই মূল সংখ্যার সাথে 48 যোগ করে তার বর্গমূল বের করবে, দেখো তার রেজাল্ট তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং এই ছিল আমাদের যোগ প্রক্রিয়া। অর্থাৎ যদি এরকম কখনো বলে যে কতজন যোগ করলে, কত সংখ্যা যোগ করলে, তখন এই যোগ প্রক্রিয়াটা আমাদের লিখে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। আর যদি বলে সরিয়ে রাখলে, বিয়োগ করলে, বাদ দিলে, তখন আমরা 5 নম্বর অঙ্কের যে নিয়মটা আছে সেটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের অনুসরণী 1.1-এর 5 এবং 6 নম্বর প্রশ্ন সমাধান এবং তার আলোকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নের আঙ্গিকে অন্যান্য প্রশ্নগুলো তোমরা বাসায় সমাধান করবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি এই আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।